71 দাগের অঙ্ক আছে 9 জন শিশু একটি কাজ 360 দিনে করতে পারে। 18 জন লোক ওই কাজটি 72 দিনে করে এবং 12 জন মহিলা ওই কাজটি 162 দিনে করতে পারে। কত দিনে 4 জন লোক, 12 জন মহিলা, 10 জন শিশু ওই কাজটি করতে পারবে? তো আমরা লোক সমান সমান ধরবো এম, লোকের সিম্বল ধরবো এম, আর শিশুর সিম্বল ধরবো সি, এবং মহিলার সিম্বল ধরবো ডাব্লু। এখন এখান থেকে আমরা কিভাবে সহজে সমাধান করি দেখুন। এখানে 9 জন শিশু একটি কাজ 360 দিনে করতে পারে, তাহলে 360 দিনে যদি 9 জন শিশু একটি কাজ করতে পারে, তাহলে একদিনে কাজটি শেষ করতে কতজন লোক লাগবে, কতজন শিশু লাগবে? তাহলে 9 গুণ 360 হয় সেই ক্ষেত্রে। তো আমরা সেটাই দেবো 9 গুণ 360। একদিনে কতটা করতে পারবে সেটা কিন্তু আমি প্রত্যেক ক্ষেত্রে বার করব, যেহেতু এখানে শিশু তাই আমি এখানে সি দিচ্ছি। এবার এইটা সমান সমান এখানে বলছে 18 জন লোক ওই কাজটি 72 দিনে করতে পারে। লোকের সিম্বল কি ধরেছি এম। এখন 18 জন লোক 72 দিনে করতে পারে, 72 দিনে করে 18 জন লোকে, তাহলে একদিনে করবে কতটা? 18 গুণ 72। অর্থাৎ আমরা কি করছি, আমরা কিন্তু প্রত্যেকের একদিনে কতটা করছে সেটা বার করছি। তো 18 গুণ 72, এবার সিম্বল আছে লোকের সিম্বল এম, তো আমি এখানে পাশে এম দিয়ে দিলাম। এবার আমরা কি করব, সমান সমান দেব। এবার দেখুন এখানে আছে 12 জন মহিলা একটি কাজ 162 দিনে করে, তো এই 162 দিনে করে 12 জন লোক, 12 জন মহিলা, তাহলে একদিনে করবে কতটা? তাহলে 12 গুণ 162 হয়ে যাবে। এখানে ডাব্লু। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব। তো এটা যদি আমি 3 দিয়ে কাটি, তাহলে এখানে 3 তিরিকে 9 লিখতে পারবো, আর এখানে 3 দিয়ে কাটলে 3 6 18 লিখতে পারবো। এখানে 12 যদি 3 দিয়ে কাটি, তা 3 4 12 লিখতে পারবো। এগুলো আমরা করতে পারবো। এবার এই 3টাকে আমরা এই 72 কাটতে পারি, 3 24 72 করতে পারি, আর এই 162কে 3টে কাটলে হয়ে যাবে 3 5 15 আর 1 10 16, 3 4 12 54 হয়ে যাবে। এখন আমরা এবার এই 6 দিয়ে যদি এটা কাটি, এইখানে যে 6টা ছিল সেই 6টা যদি আমরা কাটি, তাহলে এখানে 6 360 হচ্ছে, 6 6 36 অর্থাৎ 60 হয়ে যাবে, আর এই 6টায় 54 কাটলে হয়ে যাবে 9। এখন এই 4টা কাটবো, এখানে 4 ছক 24, এখানে 4 1 4 হয়ে গেল, 4 ছক 24, আর এখানে 4 15 60। এবারে থাকলো কি আমার 15 6 আর 9 থাকলো। তো আমি এটাকে 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে হয়ে যায় 3 5 15, আর এখানে 6 3 দিয়ে কাটলে 3 দিনও 6, আর এখানে 9 3 দিয়ে কাটলে হয়ে যায় 3 3 9। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমরা সমান সমান কী ক্যালকুলেশনে আসতে পারি, এখানে দাঁড়াচ্ছে 5, 5-এর সাথে সি দাঁড়াচ্ছে, তো 5c সমান সমান এখানে দাঁড়াচ্ছে 2, আর 2-এর সাথে এম দাঁড়াচ্ছে, তো 2m, আর এটা সমান সমান এখানে দাঁড়াচ্ছে 3, 3-এর সাথে এখানে ডাব্লু, তো 3w। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 5c সমান সমান এখানে কিন্তু এটা 5c সমান সমান 2m সমান সমান 3w। এখন এখান থেকে আমরা এই যে 4 জন লোক আছে, 12 জন মহিলা আছে, 10 জন শিশু আছে, এইটা আমরা যে কোনো একটাই পরিণত করতে হবে। তো আমি এখানে ম্যানে পরিণত করছি, অর্থাৎ এমে পরিণত করছি। আপনি সিতে পরিবর্তন করতে পারেন, আপনি ডাব্লুতে পরিবর্তন করতে পারেন, আমি এমে পরিবর্তন করছি। অর্থাৎ সমস্ত লোকগুলো মানে সমস্ত শ্রমিকগুলো আমি কিন্তু ম্যান অর্থাৎ লোকে পরিণত করছি। তো এখানে আছে দেখুন 4 জন লোক, তো 4 জন লোক সমান সমান 4 জন লোক। আমি যেহেতু এখানে আমি লোকে পরিণত করছি, তাই 4 জন লোক সমান 4 জন লোক করছি। এখানে 12 জন মহিলা, তো 12 জন মহিলা 12w, এটা সমান সমান কতজন লোক হবে? তো দেখুন এই 2m সমান 3w, তো 3w সমান যদি 2m হয়, 3w সমান সমান 2m হয়, তাহলে 12w সমান সমান কত হবে? 12w সমান সমান কিন্তু 8m হবে। তার মানে এখানে আমি দেখাচ্ছি দেখুন 3w এটা সমান সমান 2m, যেহেতু আমরা ম্যানে পরিবর্তন করছি, তাহলে 1w সমান সমান কী হবে? 2/3 হবে। আর এই 12w সমান কত হবে? 12w সমান 12, কিন্তু এখানে গুণ হয়ে যাবে। তাহলে এখানে হলো কত? 3 4 12, দেখুন 4 দিনও 8m হচ্ছে। তো সেটাই কিন্তু আমরা এখানে করেছি। এবার এখানে আছে 10 জন শিশু, তার 10 জন শিশু অর্থাৎ 10c সমান কত? 10c সমান সমান এখানে দেখুন 5c সমান 2m, তাই 10c সমান সমান কত m হবে? 10c সমান সমান 4m হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক এইভাবেতে আপনি 10cটার মানও বার করতে পারবেন। তো তাহলে মোট কতজন m হচ্ছে? 8 আর 4 12 আর 4 16 জন কিন্তু m হচ্ছে। এখন এখানে দেখুন 18 জন লোক কাজটি করে 72 দিনে, তো আমরা সেটাই লিখব 18 জন লোক কাজটি করে 72 দিনে। একজন লোক কাজটি করবে কত দিনে? বেশি দিনে, 72 গুণ 18। আর এই যে 16 জন লোক কাজটি করবে কত দিনে? তা 16টা নিচে চলে আসবে, তা 72 গুণ 18 আর নিচে 16। তো আমরা যদি কাটাকুটি করি, তাহলে এখানে হবে এখানে আমরা করতে পারি কি? এখানে আমরা করতে পারি এই 18 আর এই 16 যদি কাটি, তাহলে এখানে 9 দিনও 18 করতে পারি, আর এখানে 8 দিনও 16 করতে পারি, আর 8 আর এই 72 কাটলে 8 9 72 করতে পারি। তো এই 9 আর 9 গুণ করলে কত হয়? 81।
তো এর সঠিক উত্তর হবে কিন্তু 81, বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 72 প্রশ্ন দেখব, একটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা 20 মিনিটে জল পূর্ণ হয়। নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার 1/6 অংশ চৌবাচ্চার নিচের ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। চৌবাচ্চা পূর্ণ হতে কত সময় নেয়? প্রথমে মনে করবেন চৌবাচ্চায় 1 অংশ জল ধরে, 1 অংশ 20 মিনিটে পূর্ণ হয়, তাহলে 20 মিনিটে পূর্ণ হয় 1 অংশ, 1 মিনিটে পূর্ণ হয় কত? 1/20 অংশ। এখন এই 1/20 অংশকে আপনি কি করবেন? 1 বিয়োগ 1/6 করবেন, কারণ আপনার প্রতি মিনিটে কিন্তু 1/6 অংশ জল বেরিয়ে যায়। তো এখান থেকে আমরা সহজে ক্যালকুলেশন করতে পারবো কি 1/20 গুণ এখানে আমরা 5/6, এটা ক্যালকুলেশন করলে পাবো এটা। তাহলে এই 5 আর 20 আপনি কাটবেন, 4 হবে, তো হয়ে যাবে কিন্তু 1/24। তো এই 1/24 অংশ পূর্ণ হয় 1 মিনিটে, তাহলে 1 অংশ পূর্ণ হয় কত? 1 অংশ পূর্ণ হয় 24টা উল্টে উপরে চলে যায়, তো 24 গুণ 1 হয়ে যায়, তো সমান 24 মিনিট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 24 মিনিট, এর দাগ হবে সঠিক উত্তর। 73 দাগের অঙ্ক দেখব, 40 কিমি দূরবর্তী কোনো স্থানে 10 কিমি পার ঘন্টা গতিবেগ গিয়ে পূর্বের স্থানে ফিরে আসতে এক ব্যক্তির 6 ঘন্টা সময় লাগে। ফিরে আসার সময় ব্যক্তির গতিবেগ কত ছিল? তো 40 কিমি দূরবর্তী কোনো স্থানে 10 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে, তাহলে 40 কিমি যেতে কত লাগবে? ওই ব্যক্তির গতিবেগ যদি 10 কিমি পার ঘন্টা হয়, তাহলে 40 কিমি যেতে সময় লাগবে কিন্তু 40/10 সমান 4 ঘন্টা। তো এটা আমরা কীভাবে বার করবো? 10 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/10 ঘন্টায়, 40 কিমি যায় 40/10 ঘন্টায়, অর্থাৎ 4 ঘন্টায় যাচ্ছে। এবারে এখানে চেয়েছে যে যেতে আসতে তার 6 ঘন্টা সময় লাগে, তো 4 ঘন্টা যদি যাওয়ার সময় লাগে, তাহলে আসার সময় লাগে কত? 6 বিয়োগ 4 সমান 2 ঘন্টা। আসার সময় 2 ঘন্টায় ওই 40 কিমি পথ আসে, তাহলে আসার সময় গতিবেগ কত হবে? তো 40/2 সমান 20 কিমি পার ঘন্টা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বিদ্যাগ হবে সঠিক উত্তর। 74 দাগের প্রশ্ন, 250 মিটার দৈর্ঘ্যের একটি চলমান ট্রেন সামনের দিক থেকে 4 কিমি পার ঘন্টা বেগে হেঁটে আসা এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? তো উত্তর করব তার আগে বলে রাখি, এই যে প্র্যাকটিস সেটটা আমরা দেখছি এটা কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের প্র্যাকটিস সেট মে মাসের অ্যাসিভার্স থেকে নেওয়া হয়েছে। আগের দিন আমরা 70 দাগ পর্যন্ত করেছিলাম, আজকে কিন্তু তার পরের অঙ্কগুলো সমাধান করছি। সবাই কমেন্ট করেছেন পরের অঙ্কগুলো দিতে, সেটাই কিন্তু আমরা আজকের ভিডিওতে দেখছি। এখন দেখুন, এই যে 250 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন যখন একটা লোককে অতিক্রম করবে তখন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। তো 10 সেকেন্ডে সে কী করছে? 10 সেকেন্ডে সেই লোকটিকে অতিক্রম করছে, তাহলে ট্রেনের গতিবেগ কত? তো ট্রেনের গতিবেগ আমরা বার করব, 10 সেকেন্ডে যায় 250 মিটার, 10 সেকেন্ডে যাচ্ছে 250 মিটার, 1 সেকেন্ডে যাচ্ছে কত? তার 10টা নিচে চলে আসবে, এটা শূন্যটা কাটবে, তাহলে 25 কী হচ্ছে? মিটার পার সেকেন্ড। তাহলে ট্রেনের গতিবেগ সেকেন্ডে কিন্তু 25 মিটার, এটাকে আমরা কিমিতে প্রকাশ করব। তো এখানে 25 গুণ 18/5 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে এটাকে কিন্তু আমরা কি করলাম? কিমি পার ঘন্টায় পরিণত করে নিলাম, কিমি পার ঘন্টা হয়ে গেল। এখন এই 5 আর এই 25 কাটলে হয়ে যায় 5×5 = 25। তো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, তা 5×8 = 90 কী হচ্ছে? 90 কিমি পার আওয়ার হচ্ছে। তো এখান থেকে আমরা কিন্তু পেলাম 90 কিমি পার ঘন্টা। এখন এটা কিন্তু ট্রেনের গতিবেগ হবে না, কারণ তার মধ্যে কিন্তু 4 কিমি বেগে লোকটি হেঁটে এসছে। তাই আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা ট্রেনের গতিবেগ কীভাবে বার করব? ট্রেনের তখন গতিবেগ হয়ে যাবে, ওই যে যেহেতু লোকটি হেঁটে এসছে 4 কিমি বেগে হেঁটে এসছে, তাহলে কি করব? 90 থেকে কিন্তু ওই 4টা বিয়োগ করব, তাহলে কত হবে? 86। এই 86 কিমি পার ঘন্টা কিন্তু ওই ট্রেনটির গতিবেগ। দ্বিত্বাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 75 প্রশ্ন, স্থির জলে একটি নৌকার বেগ 12 কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলে নৌকাটি কোনো স্থানে গিয়ে তার দ্বিগুণ সময় ফিরে আসে, স্রোতের গতিবেগ কত? তো এরকম হলে আপনি কিভাবে সহজে সমাধান করবেন? খুব সহজে সমাধান করা যায়। এটা হচ্ছে সময়ের অনুপাত কত বলেছে? সময়ের অনুপাত কিন্তু আপনার বলেছে কি 1:2, অর্থাৎ যাবে যে সময়ে আসবে তার দ্বিগুণ সময়ে। তো এইখান থেকে আপনি কি করবেন? এই 12 কিমি পার ঘন্টা আছে না, এখানে বলছে স্রোতের গতিবেগ কত। তো এখানে এই রকম অঙ্ক থাকলে আপনি সহজে এরকমভাবে নির্ণয় করবেন। স্রোতের গতিবেগ সমান হয়ে যাবে, এই যে 12টা দেবো আমি, আর গুণ এখানে 1/2 আর 1 3 দিয়ে গুণ করে দেবো। তো এখানে 3 × 4 = 12 সমান হয়ে যাবে কিন্তু 4 কিমি পার ঘন্টা। তো এখানে স্রোতের গতিবেগ হয়ে যাবে 4 কিমি পার ঘন্টা, এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 76 দাগের অঙ্ক আছে, এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন। যদি তার আয় 12.5% বৃদ্ধি পায়, তার সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তবে তার ব্যয় শতকরা পরিমাণ বৃদ্ধি
শতকরা পরিমাণ কী বৃদ্ধি পেয়েছে, তবে তার ব্যয় শতকরা কী পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তো দেখুন, আগে আয় করতো 100 টাকা, 10% সঞ্চয় করতো, তো 10% সঞ্চয় করতো মানে 10 টাকা কিন্তু সঞ্চয় করলে ব্যয় করতো কত, 90 টাকা। এটা হচ্ছে ব্যয় করতো আগে, আর এটা কিন্তু সঞ্চয় করতো, সঞ্চয়, আর এটা কিন্তু আয়। তো আয় করতো 100 টাকা, 10 টাকা সঞ্চয় করতো, ব্যয় করতো 90 টাকা। এখন এখানে বলছে 12.5% আয় বৃদ্ধি পায়, তার মানে কি, আগে 100 টাকা আয় করতো, এখন করছে কিন্তু 112 টাকা 50 পয়সা। এখন এই 112 টাকা 50 পয়সা সে আয় করছে এবং তার সঞ্চয় পরিমাণ একই থাকে। সঞ্চয় কিন্তু সেই 10 টাকাই থাকে, সঞ্চয় 10 টাকাই থাকে। তা সঞ্চয় যদি 10 টাকা থাকে তাহলে ব্যয় করছে কত, এখানে আপনি বিয়োগ করে দিন। এখানে ব্যয় হচ্ছে কত, ব্যয় হচ্ছে কিন্তু আপনার 102.50 টাকা, 102.50 টাকা এটা কিন্তু ব্যয় হচ্ছে। আর এটা কিন্তু সঞ্চয় একই থাকছে, সঞ্চয়। আর এটা কিন্তু আয় হচ্ছে, আয় একটু বেড়েছে। তো আগে ব্যয় হতো 90 টাকা, এখন ব্যয় হচ্ছে কত, 102 টাকা 50 পয়সা। তাহলে এখন ব্যয় বৃদ্ধি কত, আগে ব্যয় ছিল 90 টাকা, এখন 102.50 টাকা। তাহলে 102 থেকে আপনি কী করবেন, 102.50 থেকে আপনি এই 90টা বিয়োগ করে দেবেন। তো দিলে কত হচ্ছে, তো এখান থেকে 0.50টা বসে গেল, 0 2 করতে 2, 9 আর কত হলে 10, 1 করে 10। দেখুন 12 টাকা 50 পয়সা কিন্তু এখন তার ব্যয় বৃদ্ধি পাচ্ছে। এই 12 টাকা 50 পয়সা ব্যয় বৃদ্ধি পাচ্ছে ক টাকায়, 12 টাকা 50 পয়সা বৃদ্ধি পাচ্ছে। তো 90 টাকায় 12 টাকা 50 পয়সা বৃদ্ধি পাচ্ছে। তো 90 টাকায় বৃদ্ধি পায় 12.50 টাকা। 1 টাকায় বৃদ্ধি পায় কত, 90টা নিচে চলে আসলো। আর 100 টাকায় বৃদ্ধি পায় কত, তাহলে ওপরে 100 গুণ হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে এই দশমিক তুলে দিয়ে এখানে আমি দুটো শূন্য নেব, এটা কাটবো, এই শূন্য আর এই শূন্য কাটবো। এখন এটার সঙ্গে আমরা ক্যালকুলেশন করব। এবার এখান থেকে খুব সহজে আমরা কি করব, 125কে 9 দিয়ে ভাগ করব। 125 9 দিয়ে ভাগ করব। তো 9 দিয়ে ভাগ করলে 9 1-কে 9 হয়ে যাবে, আর 3 দাও 12, এই 35টা নেমে আসবে। তো এখানে 3 9 27, 7 কত হলে 15, 8 হলে 15। তো 8টা উপরে চলে যায় আর 9টা নিচে চলে আসে। এর পূর্ণ 8/9% এর সঠিক উত্তর। তো এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 77 দাগের প্রশ্ন দেখব, এক ব্যক্তি মোট চিনির 3/5 15% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে, মোটের উপর 32 টাকা লাভ হবে। দ্রব্যটির ক্রয় মূল্য কত, অর্থাৎ ওই চিনিগুলোর ক্রয় মূল্য কত। তো দেখুন, আমরা কি মনে করব, আমরা এখানে মনে করব এখানে 5 দ্বারা বিভাজ্য হয় এমন একটা সংখ্যা চিনির পরিমাণ ধরব। সেই ক্ষেত্রে আপনি 10 ধরতে পারেন, আপনি 20 ধরতে পারেন, আপনি 30 ধরতে পারেন। 5 দ্বারা বিভাজ্য হয় এমন সংখ্যা ধরব। তো আপনি মনে করবেন 10 কেজি চিনি কিনেছেন, আর 10 কেজি চিনি কিনেছেন ক টাকায়, 10 কেজি চিনি কিনেছেন আপনি 100 টাকায়। 100 টাকায় 10 কেজি চিনি কিনেছেন, তার মানে 1 কেজি চিনির দাম কিন্তু আপনার পড়ছে কত, 1 কেজি চিনির দাম পড়ছে কিন্তু 10 টাকা করে। তো 10 কেজি চিনি আপনি 100 টাকায় কিনেছেন, যদিও চিনির বর্তমান মূল্য সেটা না, কিন্তু আমি এটা ধরছি। তো 10 কেজি চিনির মূল্য 100 টাকা, এটা আপনি কিনেছেন। এখন বলেছে চিনির 3/5 15% লাভে বিক্রি করেছে। 3/5 অর্থাৎ 10 কেজি 3/5 সমান কত কেজি, তো 10 গুণ 3/5। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 5 × 10, তো 3 × 6 কেজি, 6 কেজি। তো 6 কেজি চিনির ক্রয় মূল্য কত, 6 কেজি চিনির ক্রয় মূল্য হবে, প্রতি কেজি চিনির ক্রয় মূল্য বলেছি কিন্তু 10 টাকা করে, তাহলে 6 কেজির ক্রয় মূল্য হবে কিন্তু 60 টাকা। এটা আপনি রাখুন। আর থাকছে ক কেজি, 4 কেজি। তো এই 4 কেজি চিনির ক্রয় মূল্য কত, 4 কেজি চিনির ক্রয় মূল্য কিন্তু 40 টাকা। এখন প্রথমটা যখন বিক্রি করেছে, 6 কেজি চিনি 60 টাকায় বিক্রি করেছে, তখন তার কত টাকা লাভ হয়েছে, 15% লাভ হয়েছে। এখন দেখুন 100 টাকা যদি 15 টাকা লাভ হয়, তাহলে 60 টাকায় ক টাকা লাভ হবে, 100 টাকায় 15 টাকা, তাহলে 60 টাকায় কিন্তু আপনার 9 টাকা লাভ হবে। তার মানে সে ওই চিনিগুলো 60 টাকার চিনি সে 69 টাকায় বিক্রি করেছে, 69 টাকায়। আর এখানে বলছে বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করেছে, অর্থাৎ 40 টাকায় যে চিনিটা কিনেছে সেটা 10% ক্ষতি হয়ে গেছে। 10% ক্ষতি মানে 100 টাকায় 10 টাকা ক্ষতি হলে 40 টাকা কিন্তু 4 টাকা ক্ষতি হয়ে যায়, তাহলে এখানে -4 হয়ে গেল। তাহলে 40 টাকাতে 4 টাকা বাদ দিলে থাকবে কত, 36 টাকা। তাহলে আগেরটাই লাভ করেছে, আগেরটা বিক্রি করেছে, আগে 6 কেজি চিনি মোট বিক্রি করেছে 69 টাকায়, এবার 4 কেজি চিনি বিক্রি করেছে 36 টাকায়। তো এই দুটো যোগ করলে কত পাবো আমরা, 105 টাকা। এই দুটো যোগ করলে আমরা 105 টাকা পাবো। যখন 10 কেজি চিনি বিক্রি করলো তখন কিন্তু মোট পেলে 105 টাকা, কিন্তু যখন 10 কেজি চিনি কিনেছিল তখন ক টাকা কিনেছিল, 100 টাকায়। তাহলে লাভ কত হলো, তাহলে 105 থেকে আপনি কী করবেন, 100 বিয়োগ করবেন, তাহলে 5 টাকা লাভ হচ্ছে। লাভ হচ্ছে কত, 5 টাকা। এখন আমরা 100 টাকা ধরে করেছি, তাই লাভ হচ্ছে কিন্তু 5 টাকা।
আর ওরা বলছে না মোটের উপর 32 টাকা লাভ হয়েছে, তাহলে আমরা বলতে পারি 5 টাকা সমান 32 টাকা, এটা আমরা বলতে পারি। তাই আমরা এখানটা একটু মুছে এটা করব, তাহলে কিন্তু এখানে আমরা পরিষ্কার ওদেরটা আর আমাদেরটা সমান করে দেবো। অর্থাৎ আমরা লাভ করেছি 5 টাকা, ওরা লাভ করেছে 32 টাকা। তাহলে 5 টাকা সমান 32 টাকা, ভালো করে বুঝবেন, 5 টাকা সমান 32 টাকা। তাহলে 1 টাকা সমান কত? 32/5 টাকা। আর আমি ধরেছিলাম ক টাকায়? 100 টাকায়, 100 টাকায় চিনি কিনেছিলাম, তাহলে 100 টাকা সমান ক টাকা? তো এই 100 টাকা গুণ হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই 5 আর এই 100 কাটলে হয়ে যাবে 20, আর 20কে 32 দিয়ে গুণ করলে হয়ে যাবে 640। একদম সঠিক উত্তর হবে 640। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 640। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 640 টাকা কিন্তু এর সঠিক উত্তর। এখন আমরা ও পেজে দেখব যে উত্তরটা কী দেওয়া আছে, অপশানগুলো দেখব। তো দেখুন এখানে অপশান বিদ্যাগে আছে 640 টাকা, তাই 640 টাকা কিন্তু সঠিক উত্তর। 78 টাকার অঙ্ক আছে, এক ব্যক্তি 5000 টাকা করে দুটি ব্যাংকে যথাক্রমে 8% হারে 4 বছরের জন্য এবং 10% হারে 5 বছরের জন্য রাখলেন, সুদের পার্থক্য কত? তো আপনি সুদের পার্থক্য বার করতে চাইছেন। তো এই অঙ্কগুলো আপনারা খুব সহজে সমাধান করবেন এইভাবেতে। যেহেতু 8% হারে 4 বছরের জন্য রেখেছে, তাহলে 8 আর 4 গুণ করলে কত হয়? 4 8 32। তো এখানে হয়ে যায় 32%। 32%, এই 32% সমান সমান কত? 32/100। আর 10% হারে 5 বছর, তাহলে এটা কী হয়? 5 10 50%, 50% সমান সমান 50/100। এখন আপনার এখানে আছে 5000 টাকা, 5000 টাকার এই 8 বছরের সুদ কত হচ্ছে? তা 5000 গুণ 32/100, 32/100। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তাহলে কত হচ্ছে? তো 32 আর এই 50 যদি আমরা গুণ করি তাহলে পাবো 1600 টাকা। আর 5000 টাকা অন্য ব্যাংকে রেখেছে, সেটা কি হচ্ছে? 5000 টাকা 50% মানে 50/100। তো এই শূন্য এই শূন্য এই শূন্য আর এই শূন্য যদি আমরা ক্যালকুলেশন করি তো এখানে হয়ে যাবে 2500 টাকা। এখানে বলছে কি সুদের পার্থক্য কত? তো 2500 থেকে 1600 বাদ দিন, তাহলে কত হবে? 1600 বাদ দিলে হয়ে যাবে আপনার 900 টাকা। সুদের পার্থক্য হচ্ছে 900 টাকা। দেখুন এখানে বিদ্যা হবে সঠিক উত্তর। 79 দাগের অঙ্ক দেখব। সুদের পর্ব 3 মাস হলে বার্ষিক 8% হারে সুদে 1000 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। তো দেখুন চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করার আগে আমি সমূল চক্রবৃদ্ধিটাকে বার করব, তারপর আসলটা বিয়োগ করে দিলে সুদটা বেরিয়ে যাবে। এইরকম অঙ্ক থাকলে আপনি কী করবেন? এই যে 9 মাসে আপনার বার করতে বলেছে, আর এই বার্ষিক 8% হারে, তা বার্ষিক 8% হারে মানে 3 মাস অন্তর দিলে আপনার 12কে 3 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 3 4 12, অর্থাৎ 4 বার টাকাটা দিতে হবে। সেই ক্ষেত্রে 8%টাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করে দিই তাহলে হয়ে যাবে 2%। তো শতকরা পরিমাণ যেখানে ধরবো সেটা কিন্তু 2% ধরবো। আর এই যে 3 মাস অন্তর দেবে কত? 9 মাস পর্যন্ত দেবে, তার মানে সময় ধরবো 3। তাহলে আমরা P × 1 + R/100 মাথায় T এই সূত্র আমরা ব্যবহার করব সমূল চক্রবৃদ্ধির ক্ষেত্রে। তো এখানে আমরা পির পরিমাণ কত পাচ্ছি? এই যে 30,000 টাকা, 30,000 1 + R/100, আর এর মান আমরা 2% বার করেছি, তো 2/100 করব। আর টির মান আমরা বলেছি এই যেহেতু 3 মাস অন্তর দেবে 9 মাস পর্যন্ত, তাহলে 3 ধরবো। তাই এখান থেকে সহজে আমরা ক্যালকুলেশন করব। এখানে 30,000টা লিখবো, ইন্টু এখানে 102 লিখবো, 102/100 গুণ 102/100 গুণ 102/100। এখন এখান থেকে 1 2 3 4 4টে শূন্য কাটবো, তাই এই দুটো 4টে শূন্য কেটে দিলাম। 31 83 6.24 এই টাকাটা হবে কিন্তু এটা ক্যালকুলেশন করলে। তো এবার আপনারা কি করবেন? এবার এইটা কিন্তু সমূল চক্রবৃদ্ধি বেরিয়েছে, তার এর থেকে আপনি 3000 বিয়োগ করে দিন, 30,000 বিয়োগ করে দিন। 30,000, 30-এর পিছনে 3টে শূন্য 0.00, তাহলে এখানে হয়ে যাবে 24, আর এখানে হয়ে যাবে 6 করতে 6, এখানে 3 করতে 3, 8 করতে 8, 1 করতে 1, তো হচ্ছে 1836.24 টাকা। তো 1836.24 টাকা এর দেখা হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। 80 টাকার অঙ্ক দেখবো। 8 টাকা কেজি 12 টাকা কেজি নুন মিশিয়ে 100 কেজি মিশ্রিত নুন তৈরি করলে প্রতি কেজি ক্রয় মূল্য 10 টাকা হলো। সুদ 2 প্রকার নুন কত কেজি মেশানো হলো? 8 টাকা প্রতি কেজি, 12 টাকা প্রতি কেজি। মিশ্রিত নুনের প্রতি কেজি ক্রয় মূল্য 10 টাকা। তো এখানে আমরা লিখব নূতন মিশ্রণ
নূতন মিশ্রণ কত? 10 টাকা কেজি, 10 টাকা পার কেজি। এখন এইখান থেকে এটা আমরা ক্যালকুলেশন করলে 12 থেকে 10 বিয়োগ করলে পাবো কি 12 বিয়োগ 10 সমান সমান 2। আর এর থেকে এটা পাবো কি, আর এর থেকে এটা পাবো কি, এর থেকে এটা পাবো হচ্ছে 10 বিয়োগ 8 সমান সমান 2। এখন প্রথম প্রকার ও দ্বিতীয় প্রকার নুনের অনুপাত হয়ে যাবে 2:2। প্রথম প্রকার ও দ্বিতীয় প্রকার নুনের অনুপাত সমান সমান 2:2 সমান সমান 1:1। তাহলে 1:1, এবার এখানে বলেছে নুন মিশিয়ে 100 কেজি মিশ্রিত নুন তৈরি করলে, তাহলে যেহেতু 1:1 অনুপাতে মিশিয়েছে তাহলে 100 কেজি মানে 50-50 করে মেশাবে, অর্থাৎ এখানে বিদ্যা হবে সঠিক উত্তর। 81 দাগের অঙ্ক আছে 10 মিটার দীর্ঘ এবং 5 মিটার প্রশস্ত একটি আয়তকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর প্রসারিত রাস্তার ক্ষেত্রফল 46 বর্গমিটার, রাস্তাটি কত চওড়া? তো এরকম থাকলে আপনি চওড়া বার করতে গেলে আপনি একটা সূত্র ইউজ করবেন এখানে, ডাব্লু ইন্টু আপনার এল প্লাস বি মাইনাস ডাব্লু। যদি এরকম থাকে তাহলে আপনি এই সূত্রটা ইউজ করবেন। তো এই রাস্তার ক্ষেত্রফল বলেছে 46, তো এটা সমান সমান আমরা 46 দেবো। তো এখানে ডাব্লুর মান কত? এখানে ডাব্লুটা কি রাস্তার কতটা চওড়া? ডাব্লুটা কিন্তু রাস্তার চওড়া ধরেছি আর কি, এই চওড়াটা কিন্তু ডাব্লু। তো ডাব্লু এল সমান সমান কত? এল সমান সমান এখানে আছে লেন্থ আছে 20, লেন্থ আছে 20 যোগ বি সমান সমান কত? বি সমান সমান আছে কিন্তু আপনার 5 মাইনাস ডাব্লু, এটা সমান সমান হচ্ছে 46। এখন এখান থেকে আমরা খুব সহজে ক্যালকুলেশন করব। কিভাবে ক্যালকুলেশন করব দেখুন, এটা 20 যোগ 5 25 হবে, তো এখানে 25 ডাব্লু, আর এই ডাব্লু গুণ করলে হয়ে যায় মাইনাস ডাব্লু স্কোয়ার সমান সমান 46। এবার এখান থেকে আমরা সহজে একটা জিনিস লিখতে পারি, বা দিয়ে এটা লিখতে পারি হচ্ছে ডাব্লু স্কোয়ার মাইনাস 25 ডাব্লু প্লাস 46 সমান সমান 0। এখন এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি 23 × 46 অর্থাৎ মিডল টার্ম করি, তাহলে এখানে আমরা পাবো ডাব্লুর স্কোয়ার মাইনাস 23 যোগ 2 ডাব্লু প্লাস 46 সমান সমান 0। এখানে বা ডাব্লুর স্কোয়ার মাইনাস 23 ডাব্লু প্লাসে মাইনাসে মাইনাস 2 ডাব্লু প্লাস 46 ইকুয়াল 0। এখন এখান থেকে আমরা খুব সহজে ডাব্লুর মানটা, এই ডাব্লুটা এখানে কমন নিতে পারি, তাই ডাব্লু মাইনাস 23 হয়ে যাবে, মাইনাস এখান থেকে আমরা 2টা কমন নেব, তাহলে ডাব্লু মাইনাস 23 হয়ে যাবে, তো এটা সমান সমান 0 হবে। এখন এই ডাব্লু মাইনাস 23 আর ডাব্লু মাইনাস 23, তো আমরা এখানে ডাব্লু মাইনাস 23টা কমন রাখতে পারি, আর এখানে থাকবে কি ডাব্লু মাইনাস 2 ইকুয়াল 0 হয়ে যাবে। আর এই জায়গাটায় আমরা কীভাবে এখানে আমরা বলতে পারি বা ডাব্লু সমান সমান 23 করতে পারি, মাইনাসটা ওই সাইডে গেলে কিন্তু ডাব্লু সমান সমান 23 করতে পারি, আর এখান থেকে ডাব্লু সমান সমান আপনার 2 করতে পারি। এখন যেহেতু এখানে বলেছে কি, এখানে যেহেতু বলেছে 20 মিটার দীর্ঘ রাস্তা, এই 20 মিটার দীর্ঘ আয়তকার বাগান, তাহলে এই 23টা কিন্তু আমরা নেব না, আমরা নেব কি ডাব্লু সমান 2। এখানে যেহেতু 20 মিটার দীর্ঘ আয়তকার বাগান, মাঝখানে রাস্তাটা তো 20 বেশি হবে না, তাই এটা 23টা আমরা কিন্তু নেব না, ডাব্লু সমান সমান 2 নেব। অর্থাৎ এই যে বলছে রাস্তাটি কত চওড়া, রাস্তাটা কিন্তু 2 মিটার চওড়া। এর দাগ হবে সঠিক উত্তর, এর দাগ হবে সঠিক উত্তর, 2 মিটার চওড়া।